হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বিগত কয়েকদিন মার্কেটের মধ্যে প্রচণ্ড রকম কারেকশন হওয়ার পরে আবার কিছুটা পজিটিভ মোমেন্টাম শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে আমি আমার ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিসের জন্য যে ট্রেড প্ল্যানের পরিকল্পনা করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই উদ্দেশ্যেই আমি আমার ওয়াচ লিস্টের মধ্যে দুটি স্টক বেছে নিয়েছি। এই দুটি স্টক কেন বেছে নিয়েছি, এর মধ্যে কতটা পোটেনশিয়ালিটি রয়েছে বা আমার কী ট্রেড প্ল্যান রয়েছে, সব কিছু ইন ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার সুযোগ এবং শেখার সুযোগ করে দাও। এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে এই ভিডিও কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়। অর্থাৎ আমি যেহেতু কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টক প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য তোমরা নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই আলোচনা করে তারপর কোনো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনায়। তার জন্য আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে। প্রথমেই দেখে নেব আমাদের বর্তমান সিচুয়েশনে মার্কেটের কী পরিস্থিতি। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি যে নিফটি 50 তার যে চ্যানেলটি বানিয়েছিল, অর্থাৎ এই যে আপস অ্যান্ড ডাউন এবং ওপরে যে হাই লেভেল এবং নিচে যে ডাউন লেভেল, তার মধ্যেই কিন্তু এখনও পর্যন্ত মার্কেট ঘোরাফেরা করছে। বিগত কয়েকদিন ধরে মার্কেট রীতিমতো নিচে এসে একটি কারেকশান জোন বানায়। আমরা যদি এখান থেকে লাস্ট সুইং থেকে যদি একটি ট্রেন্ড লাইন টানি, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকবার এই ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে একটি রিজেকশন ফেস করেছে এবং মার্কেট আবার ওপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক একইভাবেই গত সপ্তাহেও এই একই জিনিস ঘটেছে এবং সেম জিনিসের রিপিটেশন হয়েই মার্কেট কিছুটা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে যতক্ষণ না মার্কেট এই আপার ব্যান্ড, যেটা আমি মার্ক করেছি এখানে 22,768, সেখানে পৌঁছানোর পর তার ওপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে মার্কেট পুরোপুরি বুলিশ ট্রেন্ড ফিরে এসেছে। আমি তো অ্যাটলিস্ট এই ব্যাপারে কোনো কনফিডেন্স পাচ্ছি না। কিছুটা হলেও কনফিউশন জোনের মধ্যে মার্কেট রয়েছে এবং তার যে সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে যে ভারতে ঘটা এখন এই মুহূর্তে যেটা ঘটছে সেটি হচ্ছে একটি বড় ইভেন্ট, অর্থাৎ লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটেরই ইম্প্যাক্ট আমাদের এই মার্কেটের মধ্যে পড়ছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে যে জিনিসটি এখন ঘটছে সেটি কিন্তু কোনোভাবেই কোনো ইন্টারনাল ইস্যু নয়। অর্থাৎ এই ঘটনা খুব সাময়িক, অর্থাৎ তৎক্ষণাৎ এই ঘটনার আবার ভালো পরিস্থিতি আমরা দেখতে পাবো। যাই হোক, এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যে আমার ট্রেড প্ল্যানটি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেখানে দুটি স্টক আমি বেছে নিয়েছি। সেই দুটি স্টকের প্রথম স্টক হচ্ছে ভারতী এয়ারটেল। তোমরা যদি দেখো যে ভারতী এয়ারটেলের মধ্যে যে লাস্ট হাই অ্যান্ড হাই বানিয়েছিল সেটি 1360 টাকায় এবং বর্তমানে এর যে ট্রেড প্রাইস সেটি দাঁড়িয়ে রয়েছে 1347 টাকা 75 পয়সায়। যখন 1360 ক্রস করে এর মোমেন্টাম শুরু হবে, আমার জিটিটি অর্ডার এখানে অ্যাক্টিভ হবে। এবং এক্ষেত্রে আমি যেরকম তোমাদেরকে আগেও বলেছি এবং সব ক্ষেত্রেই বারবার বলবো যে আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্টের কথা সবসময় মাথায় রাখি এবং তার সাথে ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আমি কখনোই আমার পুরো ক্যাপিটাল এখানে এনগেজ করি না। প্রথমে প্রারম্ভিকভাবে আমি খুব ছোট ক্যাপিটাল এনগেজ করি, অর্থাৎ খুব ছোট ছোট কোয়ান্টিটি নিয়ে আমি যাত্রা শুরু করি। এরপরে যখন সেই ট্রেড আস্তে আস্তে ওপর দিকে আপার মোমেন্টাম নেয়, অর্থাৎ পজিটিভ প্রাইস চলতে থাকে, তখন আমার অ্যাকর্ডিংলি কোয়ান্টিটি বাড়তে থাকে। এক্ষেত্রেও তারই পুনরাবৃত্তি হবে। যদি মার্কেটের এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে প্রাইস 1360 না পৌঁছে 1347-75 থেকে আস্তে আস্তে নিচের দিকে চলতে থাকে, তাহলে কিন্তু আমার জিটিটি অর্ডার হিট করবে না এবং সেক্ষেত্রে আমি কোনোভাবেই আর ট্রেড ইনিশিয়েট করব না। একইভাবে যদি আমরা আমাদের পরবর্তী স্টকের দিকে খেয়াল করি, তাহলে সেটি হচ্ছে গেলে আমি এর আগে আমার যে হাই অ্যান্ড হাই লেভেল ছিল সেখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট অলমোস্ট 10% প্রফিট গেন করে বেরিয়ে গেছিলাম। আজকে কিন্তু দাঁড়িয়ে আবারও সেই 212 টাকা 25 পয়সায় যে এর হাই অ্যান্ড হাই লেভেল, তার একদম কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে 208 টাকা 75 পয়সায়। একইভাবে যখনই এই প্রাইস 212 টাকা 25 পয়সার ওপরে ট্রেড করা শুরু করবে, আমি আমার জিটিটি অর্ডার এক্সিকিউট করব। অর্থাৎ একইভাবে এখানেও ছোট কোয়ান্টিটি এবং ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করব। তারপর যখন 212 টাকা 25 পয়সার ওপরে আস্তে আস্তে ট্রেড হতে শুরু করবে, তখন কিন্তু আমি অ্যাকর্ডিংলি এখানেও কোয়ান্টিটি বাড়াবো। তবে এখানে তোমাদের একটি কথা আমি বলে রাখি যে যেহেতু মার্কেটে এরকম একটা সিচুয়েশান চলছে যেখানে প্রচণ্ড রকম ভোলাটিলিটি দেখা যাচ্ছে, এই ধরনের সিচুয়েশানে আমি কিন্তু 212 টাকা 25 পয়সাতে জিটিটি অর্ডার প্লেস করব। কিন্তু যদি মার্কেটে একটি বুলিশ ট্রেন্ড থাকতো এই মুহূর্তে, সাপোজ মার্কেটের মধ্যে একটা বুলিশ ট্রেন্ড রয়েছে যদি দেখতাম, তাহলে কিন্তু আমি এই 208 টাকা 75 অর্থাৎ 209 টাকা
25 পয়সায় আমার জিটিটি অর্ডার প্লেস করতাম, কারণ কালকের মার্কেট যা হয়ে গেছে সাথে সাথে কোনো সম্পর্ক নেই। আজকে দাঁড়িয়ে যখন মার্কেট ওপেন হবে তখন যখনই ও ইনিশিয়েট করবে একটা পজিটিভ মোমেন্টাম নেবে, আমার ডিটিটি অর্ডার হিট করবে এবং যে হাই অ্যান্ড হাই লেভেল রয়েছে সেখানে গিয়ে আমি আমার কোয়ান্টিটি বাড়াতাম। কিন্তু এগুলো সব কিছু নির্ভর করতো মার্কেটের বুলিশ ট্রেন্ডের ওপরে। যেহেতু এখন মার্কেট বুলিশ ট্রেন্ড নেই, মার্কেটের মধ্যে প্রচণ্ডভাবে একটা ভোলাটিলিটি দেখা যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি মার্কেট সাইডওয়াইজদের মধ্যেই একটি নির্দিষ্ট ব্যান্ডের মধ্যেই ঘোরাফেরা করছে, এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই ধরনের রিস্ক কখনোই নেব না। এক্ষেত্রে আমি খুব একদম সেফ গেম খেলবো এবং পুরোপুরি নিজের ক্যাপিটালটাকে বাঁচানোর চেষ্টা করব। দেখো, মেন উদ্দেশ্য হচ্ছে ক্যাপিটালটাকে আমার বাড়ানো, কখনোই ক্যাপিটাল লস করার চিন্তা ভাবনা আমি করব না। এবং সেই কারণে আমি সবসময় তোমাদের সাথে এটাই বলি যে আমি সবসময় ক্যাপিটালটাকে বাঁচিয়ে চলি, ক্যাপিটাল ম্যানেজমেন্ট খুব পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে চলি। এই কারণে জিটিটি অর্ডার প্লেস করি। অনেক সময় এমনও হয়েছে আমার সাথে যে জিটিটি অর্ডার হিট করেছে, 1 থেকে 1.5% বা ম্যাক্সিমাম 2%-এর কাছাকাছি পজিটিভ মোমেন্টাম দেওয়ার পরেই আবার কিন্তু ট্রেড প্রাইস নিচের দিকে চলে এসছে। সেক্ষেত্রে আমি স্টপ লস মেনটেন করি না। কেন করি না? কারণ আমি ক্যাশে কাজ করি, আর ক্যাশে কাজ করার ফলে স্টপ লস মেনটেন না করে যেটা হয়, অনেক সময় 5 থেকে 7% পর্যন্ত নেগেটিভ চলে যায়। সেক্ষেত্রে আমার টাইম লস হয়, 1 থেকে 2 মাস 3 মাস পর্যন্ত আমাকে হোল্ডিংয়ে থাকতে হয়। কিন্তু পরবর্তীতে যখন আবার পুনরায় ব্রেকআউট দেয় তখন কিন্তু আমি আমার যেটা কাঙ্ক্ষিত যে লেভেল, সেই লেভেলে পৌঁছে গেলে সেখান থেকে এক্সিটও করে যেতে পারি। এখন অনেকেই ভাববে যে আমার যে সময় নষ্ট হলো, দেখো সময় নষ্ট হওয়া আর ক্যাপিটাল নষ্ট হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমি এই কারণে সবসময় এই জিনিসটাকে হাইলাইট করি বা তোমাদেরকেও শেখানোর চেষ্টা করি যে তোমরা প্রারম্ভিকভাবে যদি কখনো এই ধরনের কাজ করো তাহলে তোমরা স্টপ লস মেনটেন করতে পারো, এবং সেক্ষেত্রে স্টপ লস কোথায় করবে সেটা আমি অনেকবার অনেক ভিডিওর ক্ষেত্রেই বলেছি। বিভিন্ন স্টকের ক্ষেত্রে বিভিন্ন রকম, যদি খুব বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় তাহলে সেই বড় ক্যান্ডেলের বটম তোমরা স্টপ লসের লেভেল বেছে নিতে পারো, অথবা স্টপ লসের জন্য আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মেনটেন করতে পারি। আবার এমনও হতে পারে যেখান থেকে সুইং শুরু হচ্ছে সেই সুইং ক্যান্ডেলের সেই সুইং ক্যান্ডেলের বটমটাকেও আমরা আমাদের স্টপ লস লেভেল হিসেবে বেছে নিতে পারি। কিন্তু আমি সাধারণত এই ধরনের স্টপ লস খুব একটা মেনটেন করি না। কেন করি না তার কারণ তোমাদেরকে বললাম। এরকম আমার সাথে অনেকবারই হয়েছে এবং বর্তমানে এরকম কিছু স্টক রয়েছে যেগুলোতে আমি এখনও আটকে রয়েছি। কিন্তু এর ক্ষেত্রে আরেকটি কথাও বলবো যে এই ধরনের যে সুইংগুলো আমি বেছে নিচ্ছি বর্তমান পরিস্থিতিতে মার্কেটে দাঁড়িয়ে, এগুলো থেকে আমার যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছাতে মিনিমাম 7 থেকে 10টি ট্রেডিং সেশন লাগবে। অর্থাৎ 7 থেকে 10 দিন আমাকে মিনিমাম ওয়েট করতেই হবে। এমনও হতে পারে যে 10 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে, আবার এমনও হতে পারে যে 10 দিনের ওপরেও আমাকে ওয়েট করতে হতে পারে। ট্রেডার্স মোটামুটি আমি আমার যে সমস্ত পদক্ষেপগুলো নিয়ে থাকি আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি এবং সেগুলোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং এই বিষয়ে আমি খুব বেশি যে কনফিডেন্ট এই সমস্ত ট্রেড প্ল্যানগুলোকে নিয়ে তেমনটা নয়। এমনও হতে পারে যে কালকে মার্কেটে যা ঘটে গেছে বা লাস্ট সেশনে যেগুলো হয়েছে তার পুনরাবৃত্তি আবারও হলো, অর্থাৎ মার্কেট পুনরায় আবার নিচের দিকে যাওয়া শুরু করলো। সেক্ষেত্রে কিন্তু আমার ট্রেড প্রাইস এক্সিকিউট নাও করতে পারে, বা ট্রেড প্রাইস এক্সিকিউট করার পরে মিনিমাম একটি পোটেন্সিয়ালিটি দেখার পরে আবার নিচের দিকে পড়তে পারে। তো এই ধরনের প্রবাবিলিটি তো থেকেই যাচ্ছে। তবে আমি সেই ধরনের স্টকগুলোকেই বেছে নিই যার মধ্যে একটা ভালো প্রাইস অ্যাকশন এবং নিচে তার একটি ভালো ভলিউম দেখা যায়। যাই হোক, পুরো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে আলোচনা ভিডিও, তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি নতুন ভিডিও দেব তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি নোটিফিকেশন পাবে এবং দেখার তোমাদের সুযোগ হবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।